নির্বাচন করব, নমিনেশন আমার হয়ে যাবে ইনশাল্লাহ, এটা কোনো চিন্তার কারণ নেই। কিন্তু এবং সেই সুযোগ্য নেতা জনাব তারেক রহমান, তিনি নেতা হয়েছেন, ভূমিপুর নেতা নন, আকাশ থেকে হঠাৎ করে নেমে আসেননি। এমনকি শুধুমাত্র রাষ্ট্রপতির সন্তান বা প্রাইম মিনিস্টার সন্তান বলেই নন, তিনি গ্রামে গঞ্জে আপনাদের মধ্যে আমাদের মধ্যে তৃণমূল পর্যায়ে কৃষকদের ভাগ্য উন্নয়নের জন্য তিনি ক্ষেতের আইলে আইলে ঘুরেছেন, যুবকদেরকে উদ্বুদ্ধ করেছেন, ছাত্রদের উদ্বুদ্ধ করেছেন এবং তিনি অনুভব করেছেন যার পিতার আদর্শ 19 দফা, মাতার আদর্শ একটি ভিশন 2030, যেটাকে বলে 30 সালের মধ্যে উন্নয়নের রূপরেখা। এই সমস্তকে সমন্বয় করে মানুষের অভাব, মানুষের অনুভূতি, মানুষের প্রতি তার প্রেম, মানুষের প্রতি তার যে আকাঙ্ক্ষা, যে দেশকে উন্নতির শিখরে নিয়ে যেতে হবে, এবং সবশেষে হলো দেশপ্রেম, এই সব মিলিয়ে অন্তরের অন্তঃস্থল থেকে মানুষের ভালোবাসা থেকে 31 দফা রচনা করেছেন। সেই 31 দফার প্রথম দফা হচ্ছে কি? স্বৈর শাসন, অপশাসন, এটার পতন। এটা সেই অপশাসন, স্বৈরতন্ত্র, এটার কিন্তু পতন ঘটেছে। এক দফা আমরা অর্জন করেছি অনেক আগে, সেই আগস্ট মাসের 5ই আগস্ট, যেটা আমরা আগামীকাল এটা পালন করতে যাচ্ছি। এটার মধ্যে আমাদের শোক মানে দুঃখ, সুখ আছে এবং আমাদের আনন্দ আছে। শোক হলো কেন? আমাদের ভাই, আমাদের সন্তান অনেককে রক্ত দিতে হয়েছে, অনেককে আমরা হারিয়েছি এবং একটা ইতিহাস সৃষ্টি করেছে বাংলাদেশি জাতীয়বাদী যে দল, তারা 15-16 বছর তারা আন্দোলন করেছে, তারা বহু রক্ত দিয়েছে। আমাদের এই ভাইয়েরা, আমাদের সন্তানরা, আমাদের বন্ধুরা, গ্রামে গঞ্জে অনেক মায়ের কান্না আমরা শুনতে পাচ্ছি আজও। সেই সঙ্গে সবশেষে যখন ছাত্র জনতা একাকার হয়ে গেল, একাকার হয়ে তারা স্লোগান দিল, একজন মরবে আর একজন সামনে এসে দাঁড়াবে। মৃত্যু আমাদের ভয়ের নয়, মৃত্যুকে তারা ভয় করেনি। কেন করেনি? তারা দেশকে ভালোবেসেছে এবং স্বৈরতন্ত্র, এদেশ থেকে বৈষম্য, দুর্নীতি ইত্যাদি এখান থেকে দূরীভূত করতে হবে। সেই উদ্দেশ্য নিয়েই 31 দফা, যেটা আমি বলতে চাচ্ছি যে তার প্রথম দফা হয়েছিল স্বৈর শাসন দূর করার জন্য। স্বৈর শাসন দূর করার সাথে সাথে আমরা ভেবেছিলাম এদেশ থেকে দুর্নীতিমুক্ত হবে, আমরা ভেবেছিলাম বৈষম্য দূর হবে। কিন্তু দুঃখের বিষয় হলো, একটু ধৈর্য ধরে পিছনে কথা বলবেন না, দুঃখের বিষয় হলো আমাদের স্বৈর শাসন, যে দল স্বৈর শাসকের প্রতিভূ ছিল, যে স্বৈর শাসন এদেশে কায়েম করতে চেয়েছিল, একচ্ছত্রবাদ যে কায়েম করতে চেয়েছিল, সেই যে দল, সেই দলের দলের যে অধিনায়ক শেখ হাসিনা, তিনি শুধু পালাননি, তার পরিষদ এমনকি টপ টু বটম, মসজিদের ইমাম থেকে, দোকানদার থেকে, দারোয়ান থেকে সবাই এই দেশ থেকে চলে গিয়েছে। যিনি বলেছিলেন যে দেশ থেকে আমি কখনো পালাবো না, কিন্তু পালিয়েছিলেন। এটা হচ্ছে আল্লাহর অমোঘ বাণী। আল্লাহ মানুষকে সুখ দেন, আল্লাহ মানুষকে দুঃখ দেন। যে যেমন কর্ম করে সেই কর্মফল আল্লাহ তাআলা নির্ধারণ করে রয়েছেন। ভাগ্য আল্লাহ তাআলা নির্ধারণ করে থাকেন। কিন্তু যখন আমাদের আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, মানব জাতিকে যখন সৃষ্টি করেছেন, সৃষ্টির সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আমাদের আত্মাকে ডেকে বলেছেন, তুমি কি চাও? তুমি কি চাও? হে মানব, তুমি হলো আমার শ্রেষ্ঠ সৃষ্টি, তোমাকে পৃথিবীতে পাঠাবো। পৃথিবীতে যাওয়ার আগে তুমি আমার কাছে কি চাও? আমার অফুরন্ত ভাণ্ডার রয়েছে। মানুষ, তুমি কি চাও? যা তুমি চাইবে তাই তোমাকে দিব। সেই চাওয়া আমরা কিন্তু আল্লাহর কাছে চেয়ে নিয়ে এসেছি। আল্লাহর অগাধ সম্পদ, আল্লাহর অগাধ অফুরন্ত সম্পদের মধ্য থেকে আমরা যা চেয়েছি তাই আমরা নিয়ে এসেছি। এখন কথা হচ্ছে, আমাদের ওই ভাগ্যকে প্রতিষ্ঠিত করতে হলে আল্লাহ তাআলা বলেছেন, তুমি ফজরের নামাজ পড়বে, 2 রাকাত ফজরের নামাজ পড়ে
আমার নাম নেবে, আল্লাহ তাআলা বলেছেন আমার নাম নেবে, আমার কাছে চাইবে যে তুমি খেতে খামারে ব্যবসা বাণিজ্য যা তুমি করো, শিক্ষা প্রতিষ্ঠান, সৎ পথে সরল পথে তুমি যা আমার কাছে চাইবে আমি তাই দেব। তোমার ওই ভান্ডার থেকে, তোমার চাহিত ভান্ডার থেকে তুমি যা চেয়ে আমার কাছে রেখেছ, পরিশ্রম না করলে, কঠোর পরিশ্রম না করলে আল্লাহ তাআলা আপনার যে অভিষ্ট লক্ষ্য, আপনার যা চেয়ে এসছেন তা কিন্তু পাবেন না। সুতরাং আমাদের আজকে একটু ধৈর্য, এত কথা বলো এখানে কেন, এখান থেকে ছড়ো, তোমরা বসো, বসে কথা বলো। এই বলার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে চাইতে হবে, আমাদেরকে চাইতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। কি চাইতে হবে? আজকে এখানে আমরা কেন এসেছি? আমি শুনেছি এখানে নদী ভাঙ্গন রয়েছে, দশানি নদী। আমি আগে নামটি অতটা শুনিনি, যে মুহূর্তে আমি এটা শুনেছি এখানে পূর্বাঞ্চলে ব্রহ্মপুত্রে ভাঙ্গন আছে, সেখানে আমি এসেছিলাম এবং সেখানে কাজ শুরু না হলেই ইঞ্জিনিয়ার একবার এসেছেন, আবার ইঞ্জিনিয়ার আসবেন। আমি পরশুদিন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, স্থানীয় ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলেছি, খুব শীঘ্রই আপনাদের এটা দেখতে আসবেন। দেখতে শুধু আসবেন না, এখানে আশা করি ইনশাল্লাহ কিছু হলেও কাজ শুরু হবে, সে কথা সেটাই আমি দেখতে এসেছি। এখানে খুব বেশি যে জনসভা করতে আমি এসেছি তা নয়। এখানে শামীম বলেছে, মেহেদি, আবার অন্যান্য যারা এখানে স্থানীয় নেতৃবৃন্দ আছেন তারা আমাকে বলেছেন যে এলাকার নদী ভাঙ্গনটা আপনার দেখা দরকার। পশ্চিম অঞ্চলে বিভিন্ন জায়গায় নদী ভাঙছে, ভেঙে একাকার হয়েছে, মানুষ গৃহহীন হয়েছে, তাদের খাবার জায়গা নাই, থাকার জায়গা নেই। আপনারা যে দেখেন তাদের কি অবস্থা। আমি সেখানে গিয়েছি, আমি তাদের বাড়ি বাড়িতে ঘুরেছি, বেশ এই 8 মাসের মধ্যে 4বার 5বার গিয়েছি এবং কিছু কিছু কাজ যেখানে না হলেই না হয় আমি সচিব মহোদয়ের কাছে গেছি, অ্যাডভাইজারদের কাছে গিয়েছি, কিছু সামান্য টাকা, 2-4 কোটি টাকা, এটা কিছুই নয়, ওই এলাকার জন্য এটা 1000 কোটি টাকার দরকার। সুতরাং আমি যে ওটার জন্য কৃতিত্ব তা নিচ্ছি না, কিন্তু আমার হৃদয় কাঁদে। আমি এই মানুষদের জন্য আমার রাতে ঘুম হয় না। এখন বিশ্বাস করেন এখানে মানুষগুলি কী করে বাস করে? এখানে কোনো স্বাস্থ্যকেন্দ্র নাই, মা বোনের যদি প্রসব বেদনা ওঠে তারা কোথায় যায়? এটা আপনার চিন্তা করে দেখেন যে সবারই তো মা বোন রয়েছে, সে কোথায় চ্যাঙ্গানে চর, তার থেকে সে সারিয়াকান্দার না ওদিকে যেতে পারে না এদিকে যেতে। স্বাস্থ্যকেন্দ্র রয়েছে ইসলামপুরে আসতে 4-5 ঘন্টা লেগে যাবে, নৌকা পাবে কোথায়, কীভাবে? চিন্তা করা যায়, অন্তর দিয়ে দিল দিয়ে একবার চিন্তা করেন। সুতরাং মানুষের জন্য যদি আমরা চিন্তা করি, আমার ভাইয়ের জন্য, আমার বোনের জন্য, আপন ভাই যেমন চিন্তা করতে হবে, আমার ওই পশ্চিম এলাকার ওই চরের মধ্যে যারা বাস করে তাদের জন্য আমার অন্তর দিয়ে চিন্তা করতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে। তেমনি ভাই যখন আমি শুনলাম এখানে পূর্ব অঞ্চলেও এমন নদী ভাঙন রয়েছে, দশানি নদী, আমি সঙ্গে সঙ্গে বললাম এখানে আমি যাব, যত বাধা বিপত্তি থাক না আমি এখানে যাব। বাধা বিপত্তি কিছু নাই, সবাই তো আমরা নিজের। আর যারা বৃহত্তম একটা দল বিএনপি, সেই তারই সদস্য সবাই হতে পারে। প্রতিযোগিতা আমাদের বিপুল ভাই বলেছেন যে প্রতিযোগিতা আমাদের থাকবে। এখানে নির্বাচন, আমি নির্বাচন করব, নমিনেশন আমার হয়ে যাবে ইনশাল্লাহ, এটা কোনো চিন্তার কারণ নেই। কিন্তু বিষয় হচ্ছে গণতন্ত্রের জন্য আমরা যুদ্ধ করেছি, বৈষম্যহীন সমাজের জন্য যুদ্ধ করেছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ডাকে। সেই বৈষম্য আমাদের দূর করতে হবে, সেই গণতন্ত্রকে কায়েম করতে হবে। সেই গণতন্ত্রের স্পিরিট কি? আমরা প্রতিযোগিতা করব, দলের মধ্যে আমরা গণতন্ত্র কায়েম করব। গণতন্ত্র দলের মধ্যে একটি কনস্টিটিউয়েন্সি একাধিক 1 জন 2 জন 5 জন ক্যান্ডিডেট হবে। এটা গণতন্ত্রের সৌন্দর্য, যে আমরা একসঙ্গে একা দৌড় দিলে একা ফার্স্ট হওয়ার কোনো কৃতিত্ব আছে? আমি ধরেন এখানে একটা দৌড়ের কম্পিটিশন হলো, দৌড়ের কম্পিটিশন, আমি একাই ক্যান্ডিডেট, আমি দৌড় দিলে এটা কোনো মর্যাদা হলো? এটার কোনো দামই তো হলো না। সুতরাং আমরা কম্পিটিশন করব, আরও আসেন, আমরা একসঙ্গে দৌড় দিই। দৌড় দিলে যে ফার্স্ট হবে তাকেই তো আপনারা পুরস্কার দিবেন, তাই নয় কি? সুতরাং এতে ভাই হিংসা বিদ্বেষ কেন? হিংসা বিদ্বেষ আজ গাইবান্ধা চৌদ্দগ্রামে উপস্থিত হয়েছে, এটা গাইবান্ধা চৌদ্দগ্রামের গর্ব। প্রিয় সাথী ভাইয়েরা আমার, ধন্যপূর্ণ হন। ওনার মাধ্যমে একমাত্র সম্ভব ইসলামপুরে উন্নয়ন করা। ওনার মাধ্যমে একমাত্র সেখানেও কোনো মাঠ নাই, কোনো অবস্থান নাই। উনি অবশ্যই
দেখে এসেছেন এবং এ বিষয়ে তিনি গাইবান্ধা ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত অন্যতম উপদেষ্টা বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইসলামপুর উপজেলা বিএনপির ভাই আমাদের মাঝে উপস্থিত ইসলামপুর পৌর বিএনপি আশা আকাঙ্ক্ষার প্রতিফলক জয়নারাবতী ভাই শহর জাকিরুল ইসলাম তিব্বত ভাই এবং সফল বলতে চাই আমরা এই বিএনপি করতে যাই মানুষের হয়ে উন্নয়নের জন্য আমরা একদিকে কাজ করতে চাই আমরা ইসলামপুরের ধানের শীতে মার্কা প্রতীক হিসেবে দেখে আমি আমার সবচেয়ে বক্তব্য শেষ করতে শহীদ আমার হক দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ। মধ্যচন্দনপুর সম্মানিত সভাপতি জনাব আব্দুল জলিল সাহেব, অবস্থান